এবার সাময়িক বরখাস্ত পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও মেহেদী হাসান। বিতর্কিত নির্বাচনে জড়িত আইজিপি সহ ১০৩ কর্মকর্তার বিপিএম পিপিএম পদক প্রত্যাহার। সুরক্ষা আইন বাস্তবায়ন সহ ৫ দাবিতে সব মেডিকেল কলেজে একাডেমিক শাটডাউন। ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ না দেয়ায় সেবা ব্যাহত। চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়েও মিলছে না পেনশন। ঝুলে আছে প্রায় ৮০,০০০ আবেদন। নিষ্পত্তিতে দরকার ৮,০০০ কোটি টাকা। বন্ড ইস্যু করে সমাধানের চেষ্টা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বাংলাদেশের বাঁচা মরার লড়াই। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। স্বপ্ন বাঁচাতে ব্যাটারদের ওপর আস্থা টাইগার কোচের। টানা জয়ে উজ্জীবিত টিউইরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। ভয়ঙ্কর রাতের ঢাকা। বর্ণশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছুরিকাঘাত করে ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মোহাম্মদপুরে অস্ত্রের মুখে ৩ নারীর কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে উপদেষ্টা বলেছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগের দোসররা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সেনাবাহিনীকে মোবিলাইজ করার থাকার পরেও স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ। ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। এমন পরিস্থিতিতে গভীর রাতে সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তাদের টহল কার্যক্রম আরো বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে, এই জন্য তারা ব্যবস্থা নেবে। তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে, তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব। তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা সহজ নয় উল্লেখ করে আইন উপদেষ্টা বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। সকালে রাজশাহীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেছেন তিনি। আপনারা জানেন যে এরকম একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই শাসন কার্য চালানো খুব সহজ ব্যাপার না। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই গত 6 মাসে মাঝে মাঝে মোটামুটি ভালো থেকেছে, মাঝে মাঝে খুব খারাপ হয়েছে। ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, বিশেষ করে পুলিশ প্রশাসন। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে। রাজধানীর ফার্মগেটের গ্রিন রোড এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সামনে সারা দেশে লাগামহীন অপরাধের বিরুদ্ধে মানববন্ধন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। দেশব্যাপী যেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্প্রতি সময়, সেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে মূলত আজকে এই এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা, তাদের ব্যানারে তারা কিন্তু এই মানববন্ধন করছেন। এবং আপনারা জানেন যে সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে শহর এলাকায়, বিশেষ করে রাজধানীর বেশ কিছু জায়গায় কিন্তু রাত হলেই যে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনজীবনে, বিশেষ করে ছিনতাই, ধর্ষণের যে ঘটনাগুলো প্রতিনিয়ত বেড়ে চলছে, সেইগুলো জনজীবনে যেমন অসুস্থ সৃষ্টি করছে, মানুষের নিরাপত্তা, জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত ঘটাচ্ছে। তার প্রতিবাদে মূলত শিক্ষার্থীরা, আমরা দেখছি যে গত কয়েকদিন যাবতে কিন্তু বিভিন্ন জায়গায় এই মানববন্ধন, বিক্ষোভ এগুলো করছে। এবং আজকেও আমরা দেখছি যে এই ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিকের যে সাধারণ শিক্ষার্থীরা মূলত তারা এই বিক্ষোভ সমাবেশটি করছে। এবং তারা বলছেন যে তারা সম্প্রতি গেল 2-3 মাসে লক্ষ্য করছেন যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেরকম রাজপথে তাদের সক্রিয় ভূমিকা তারা দৃশ্যমান দেখতে পাচ্ছে না। এবং এই যে চলমান যে অভিযান চলছে ডেভিল হান্ট নামে, সেই ডেভিল হান্ট অভিযান চলার পরও কিভাবে এরকম অপরাধীরা একদম খোলা ভাবে এইরকম দেশীয় অস্ত্র নিয়ে, অনেক সময় তারা পিস্তল নিয়ে ওইভাবে আক্রমণ করছে, সে বিষয়ে কিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে যাচ্ছে, তারা বিশাল প্রশ্ন রেখেছেন। সেই সাথে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা
সেটাকেও আরো বেশি কঠোর হওয়ার ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য তারা কিন্তু আহ্বান জানাচ্ছেন। কারণ তারা বলছেন যে এই গেল 16 বছরের একটা ধাক্কা কুলিয়ে মূলত এই ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন এই একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার কথা, জনজীবনের স্বস্তি ফেরার কথা, সেখানে কিন্তু এই প্রতিনিয়তই রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। যে সেখানে শিক্ষার্থীরা বলছে যে এখনই সময়, মানে দ্রুত সময়ে যদি কঠোর অবস্থায় না যায় আইনশৃঙ্খলা বাহিনী, তবে তারা কিন্তু এই শিক্ষার্থীদের জায়গা থেকে তারা এই কর্মসূচি আরো বেশি জোরদার করবে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তি, কর্মকর্তা থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা প্রমাণিত যেভাবে হচ্ছে, এটা যদি হয় তাহলে দায় নিয়ে তাদেরকে পদত্যাগ করার দাবিও তারা জানাচ্ছেন। তো সব মিলিয়ে এই ছিল ইউনিভার্সিটির সামনে থেকে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফার্মগেটে। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং এস.এম. মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় 6 আগস্ট থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ সময় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বিপ্লব কুমার ও মেহেদী হাসান সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। এছাড়া 2018 সালের বিতর্কিত জাতীয় নির্বাচনের প্রত্যক্ষভাবে জড়িত থাকা তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 103 পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে রাজধানীর ভাটারা থানার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই আদেশ দেন। একই আদালত আলাদা মামলায় ডিএমপির সাবেক এডিসি শাহেন শাহকে 4 দিন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার 3 দিন এবং ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তারকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সংসদ সদস্য সাদেক খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাসির খান জ্যোতি, ডিএমপির সাবেক ডিসি মশিউর রহমান ও এসি রাজন কুমার সাহাসহ 12 আসামিকে। বেসরকারি টেলিভিশন চ্যানেল 1 সম্প্রচার বন্ধে বিটিআরসির সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে চ্যানেল 1 সম্প্রচারে কোন আইনজীবীরা সোমবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আইনজীবীরা জানান, এই আদেশের ফলে 16 বছর পর চ্যানেল 1 খুলতে সব আইনি বাধা কাটল। এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2010 সালের 27 এপ্রিল চ্যানেল 1-এর সম্প্রচার বন্ধ করে দেয়। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন চ্যানেল 1-এর ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করার পর টিভি চ্যানেলটির কর্তৃপক্ষ এ বিষয়ে হাইকোর্টে আবেদন করে এবং আবেদনটি খারিজ হয়ে যায়। সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুমতি না নিয়ে চ্যানেল 1 কর্তৃপক্ষ আমদানি করা সম্প্রচার যন্ত্রপাতি বিক্রি করেছে, আর সেজন্য চ্যানেলটি বন্ধ করা হয়েছে। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দাবিতে সারা দেশে মেডিকেল কলেজে একাডেমিক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এদিকে দ্বিতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকরা কাজে না ফেরায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। আন্দোলনকারীরা জানান, এমবিবিএস ও বিডিএস নিবন্ধিত ডাক্তার না হয়েও টেকনিক্যাল পাস করেই অনেক নামের সঙ্গে ডাক্তার পদবি ব্যবহার করে চেম্বার পরিচালনা করছেন। এতে নানাভাবে হয়রান ও ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। এমবিবিএস ডিগ্রি ছাড়া নামের সঙ্গে চিকিৎসক পরিচয় ব্যবহার না করা এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দাবিতে বিভিন্ন মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। ইন্টার্নি ডাক্তার ওনারা থাকলে সবসময় তো রুগীর দেখাশোনা করতে পারে, কিন্তু এটা তো হচ্ছে না আমাদের, এই জন্য রুগীর জন্য একটু ক্ষতিকর। আমাদের জন্য চিকিৎসার ভোগান্তি অবশ্যই বেড়ে যাবে, আর আমাদের চিকিৎসাটা অনেক লং টাইমে পড়ে যাবো আমরা। ওনারা সবসময় যদি তত্ত্বাবধান করে তাহলে আমাদের চিকিৎসা তাড়াতাড়ি হবে এবং আমরা বাড়িতে ফিরতে পারবো তাড়াতাড়ি। ইন্টার্নি ডাক্তার থাকলে তো আমরা কিছু না কিছু উপকার পাই, সেটা থেকে আমরা বঞ্চিত।
5 দাবিতে সব মেডিকেল কলেজে একাডেমিক শাটডাউন পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার শফিকুল আলম, ময়মনসিংহে ওবায়দুল হক এবং রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। প্রথমে যাচ্ছি জীবনের কাছে। মূলত এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের চিকিৎসাটি বন্ধ সহ 5 দফা দাবিতে গেল এক সপ্তাহ ধরে কিন্তু লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করছে রংপুর বিভাগের সকল সরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী সহ ইন্টার্ন চিকিৎসকরা। এবং আমরা গেল এক সপ্তাহ ধরে দেখছি তারা কিন্তু বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন সহ সড়ক অবরোধের মতো কর্মসূচি তারা পালন করেছে। এবং আজকেও কিন্তু সকালে 11টা থেকে রংপুর মেডিকেল কলেজ চত্বরে তারা সমবেত হয়েছেন। এবং এই সমবেত যারা শিক্ষার্থী রয়েছেন, যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন, তারা কিন্তু এখন রংপুর মেডিকেল কলেজের সামনে যে সড়ক রয়েছে, মহাসড়ক রয়েছে, সেই মহাসড়ক অবরোধের জন্য তারা কিন্তু আসলে এখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা যাচ্ছেন। এবং তারা যেটি বলছেন, যারা ম্যাথসের যারা শিক্ষার্থী রয়েছেন, তারা আসলে যারা চিকিৎসক রয়েছেন, চিকিৎসকের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্যই তারা আসলে একটি 4 বছর মেয়াদে একটি প্রশিক্ষণ নিয়ে থাকেন, একটি শিক্ষা জীবন তারা শেষ করেন, কিন্তু তারা আসলে কখনোই ডাক্তার হওয়ার যোগ্যতা রাখেন না। এবং তাদের কারণেই আসলে ডাক্তার সম্বন্ধে যে মান, সেটি কিন্তু আসলে ক্ষুণ্ণ হচ্ছে। এবং এই জন্যই কিন্তু আসলে আমরা যেটি তাদের কাছ থেকে যেটি শুনছি, তারা যেটি বলছেন যে যারা ম্যাথসের শিক্ষার্থী, তাদের যে ডাক্তার স্বীকৃতি দেওয়া হয়েছে সেটির বিরুদ্ধে তারা আসলে বিএমডিসিতে তারা আসলে রিট করেছেন। এবং সেই রিটের শুনানি এখন পর্যন্ত 90 পেছানো হয়েছে। এবং এই 90 পেছানোর কারণে তারা আজকে আবার সমবেত হয়েছে। আগামীকালকে আবার হচ্ছে এই যে রিট আছে, সেই রিটের রায় দেওয়া হবে। সেই রায় যদি তাদের পক্ষে না আসে, অর্থাৎ ম্যাথসের যারা শিক্ষার্থী রয়েছে তাদের যদি ডাক্তারের যে পদ সেটা যদি বাতিল করা হয়, তাহলে তারা লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে। তো এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলে আমাদের সঠিক 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি, সেটির কিছুটা হলেও প্রভাব পড়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এবং মেডিকেলে যে রোগীরা আসে তাদের কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে সেই সেবা নিতে। যদিও আজকে যে ইন্টার্ন যে চিকিৎসকরা ছিল, তারা আজকে কোনো ধরনের প্রোগ্রাম কর্মসূচি পালন করছে না। তারা কোনো মানববন্ধন বা কোনো সমাবেশ বা মিছিল বা এই ধরনের কোনো প্রোগ্রাম তাদের কাছে নাই। তবে আমরা যেটা জানেছি যে এখানে হাসপাতাল যে কর্তৃপক্ষ রয়েছে, অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজের কর্তৃপক্ষের সাথে ইন্টার্ন চিকিৎসকদের একটি বৈঠক চলছে, সেটি আমরা জানতে পেরেছি। তবে এই যে ইন্টার্ন চিকিৎসকরা যেখানে যে মেডিকেলে বিভিন্ন ওয়ার্ডে যে সেবা দেয়, সেই সেবাটি এখন তারা বন্ধ রেখেছে। সেক্ষেত্রে কিছুটা হচ্ছে বেগ পেতে হচ্ছে যারা চিকিৎসা সেবা নিতে এসেছেন তাদের। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ, মেডিকেল পরিচালক বলতে তাদের যথেষ্ট পরিমাণ চিকিৎসক রয়েছে, তারা সেই চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা যথাযথ সময়ে পর্যাপ্ত চিকিৎসক থাকায় তারা সেই চিকিৎসা সেবা দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে 5 দফা যে দাবিগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধেই কিন্তু তাদের সেই দাবি। এবং তারা বলছেন তাদের জন্য চিকিৎসকদের সুরক্ষা আইন করতে হবে, এবং তাদের জন্য বিনিয়োগের ক্ষেত্রে মহাপরিকল্পনা করতে হবে, এবং নতুন চিকিৎসকদের দিতে হবে, এবং যে এমবিবিএস এবং বিডিএস যেই সার্টিফিকেট, সেই সার্টিফিকেট ছাড়া কেউ ডাক্তার নাম লিখতে পারবে না, সেই দাবি দীর্ঘদিন ধরে তারা করে আসছে। এবং গতকাল আমরা দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তারা স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি অন্যান্য যেই হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালে যেই প্রিন্সিপাল রয়েছে, তাদেরকেও তারা স্মারকলিপি দিয়েছে, অর্থাৎ বিভিন্ন কর্তৃপক্ষকে জানিয়েছেন। আমরা জানি ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু যে কর্মবিরতি পালন হচ্ছে, তারা তাদের যে দাবিগুলো, সেগুলো হচ্ছে দীর্ঘদিনের দাবি। সেই দাবি আদায়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, এই যে তাদের যে দীর্ঘদিনের যে দাবি, সেই দাবিতে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং তাদের সে আন্দোলন অব্যাহত রয়েছে। যদিও আজকে সকাল থেকেই তারা কোনো ধরনের মাঠে এবং কোনো ধরনের মানববন্ধন, সমাবেশ সহ কোনো ধরনের কোনো কিছু করছে না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তারা বলছেন, পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে তারা যে স্মারকলিপি দিয়েছে সেটি কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে, এবং কেন্দ্রে যে সিদ্ধান্ত দিবে সেটির জন্য তারা অপেক্ষা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল থেকে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে ওবায়দুলের কাছে।
দ্বিতীয় দিনের মতো যে বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু শুরু হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজের যে একাডেমিক ভবন, সেই একাডেমিক ভবনের সামনে কিন্তু তারা এখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছেন। আমরা জানিয়ে রাখি যে গতকালকেও কিন্তু তারা বিক্ষোভ করেছেন এবং আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে বিভাগের অন্যান্য জেলার যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এখানে যোগ দিবেন। তারা যেটি বলছেন যে এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ চিকিৎসক লিখতে পারবেন না। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের বিরুদ্ধে করা রিট 72 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। বিএমডিসি নিবন্ধন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। 2010 সাল থেকে সরকার ম্যাটসদের যে বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া শুরু করেছে, এই নিবন্ধন অবিলম্বে বন্ধ করতে হবে। এই যে দাবিগুলো রয়েছে এবং ম্যাটসদের যে 4 দফা দাবি সেগুলো অযৌক্তিক বলে সেগুলো আসলে বাতিলের দাবি তারা তুলছেন এবং আজকে মূলত এখানে শিক্ষার্থীরা 12টায় জড়ো হয়েছেন এবং তারা কিন্তু এখান থেকে আসলে তারা একটি বিক্ষোভ মিছিল কিছুক্ষণ পর বের করবেন এবং এই মিছিলটি যে সিভিল সার্জন কার্যালয়, সেই সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ এবং সিভিল সার্জনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে। তো এই কার্যক্রমের মধ্য দিয়ে তারা যে আসলে দাবি তুলছেন যে এই তাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচিতে আরও বেশি যাবেন। তবে একটি বিষয় আমি জানিয়ে রাখি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে কিন্তু কোনো ইন্টার্ন চিকিৎসক নেই, অর্থাৎ সেশনের যে নিয়মিত গ্যাপ থাকে, আগের সেশনের যারা শিক্ষার্থী তারা ইন্টার্ন চিকিৎসক যারা ছিলেন তারা কিন্তু ইন্টার্নশিপ শেষ করে তারা কিন্তু চলে গেছেন এবং নতুন সেশনের শিক্ষার্থীরা তারা কিন্তু গতকালকে রেজাল্ট হয়েছে, তারা শিগগিরই যোগদান করবেন। এই 2 সেশনের মধ্যে যে সেই গ্যাপটা চলছে আর কি এই হাসপাতালে। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এই যে বিক্ষোভ কর্মসূচি শিক্ষার্থীদের, সেটির থেকে সবশেষ তথ্য আমার কাছে। বছরের পর বছর ঘুরেও অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টে টাকা পাচ্ছেন না বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা। অর্থের অভাবে আটকে থাকছে জরুরি চিকিৎসার মতো বিষয়। টাকার মুখ দেখার আগেই অনেকে পাড়ি জমাতে হচ্ছে। অবসর সুবিধা বোর্ড কর্তৃপক্ষ বলছে অর্থের সংস্থান না থাকায় ঝুলে আছে প্রায় 80,000 আবেদন, যা নিষ্পত্তি করতে প্রয়োজন 8,000 কোটি টাকা। শিক্ষা উপদেষ্টা বলছেন আপাতত বন্ড ইস্যু করে অর্থ ছাড়ের চেষ্টা চলছে। সালাউদ্দিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন শাকির আহমেদ। মুন্সিগঞ্জের রামপাল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কাজী আলাউদ্দিন। বয়সের ভারে নুজো এই শিক্ষক সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাত পান। শিক্ষক জীবনের শেষ সম্বল অবসরের টাকা দিয়ে চিকিৎসা করাবেন, কিন্তু 4 বছর ধরে অবসর বোর্ডে ধর্ণা দেওয়ার পরও হদিস নেই সেই অর্থের। চাকরি শেষ হয়ে গেছে 2020 সালে। আগামী মাসে আমার অপারেশন হবে। দিনের পর দিন আসছি, এসলে বলি তারা যে টাকা নেই, পরে আসেন। শুধু আলাউদ্দিন নন, শিক্ষকতা শেষ করে বছরের পর বছর অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে প্রত্যন্ত অঞ্চল থেকে বারবার রাজধানীর ব্যানবেজ ভবনে এসেও কোনো সমাধান না হওয়ায় হতাশ মানুষ গড়ার এসব কারিগর। 5 বছর হয়ে গেছে, এখনো অবসর ভাতা পাইছি না। 28-এর কথা বললো যে 28 সালের আগে হবে না, পারতেছে এখানে চলে যেতে, না পারতে থাকতে এখানে। অনেক শিক্ষক টাকার আশায় ঘুরে ঘুরে মারা গেছেন, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন উত্তরাধিকারীরা। তারা বলে যে অডিটের কাজ চলতেছে, এই চলতেছে, এরকম করে ঘোরাচ্ছে। 5 বছর পরে টাকা দিয়ে আমরা কি করব? ওনার টাকাটা উনি তো আর বুক করতে পারলো না। অনুসন্ধানে জানা যায় বোর্ডে ঝুলে আছে 38,000 আবেদন, আর কল্যাণ ট্রাস্টে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা 36,000। সব আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন প্রায় 8,000 কোটি টাকা। কর্তৃপক্ষ বলছে শিক্ষকদের চাঁদা ও এফডিআর এর লভ্যাংশ থেকে প্রাপ্ত সামান্য আয় দিয়ে বিপুল পরিমাণ অর্থ ছাড় করা সম্ভব নয়, আর আবেদনের 1/3 কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের হওয়ায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে আলাদা বিশেষ অনুদান দেওয়ার দাবি অবসর বোর্ডের। আমি একটা আবেদন ইতিমধ্যে জমা দিয়েছি যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের খাত থেকে কোনো থোক বরাদ্দ দেওয়া যায় কিনা বা কোনো বিশেষ অনুদান হিসেবে দিয়ে এই সমস্যার সমাধান করা যায় কিনা। শিক্ষা উপদেষ্টা বলছেন স্বল্পমেয়াদী বন্ড ইস্যু করে অবসর ও কল্যাণ ট্রাস্টের আবেদন নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। আগামী বাজেটে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষকদের অবসর সুবিধার অর্থ পেতে যেসব বিড়ম্বনা রয়েছে তা দূর করতে রাষ্ট্রকে বিশেষ পরিকল্পনা নেয়ার তাগিদ দিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞরা। দীর্ঘদিন শিক্ষকতা করার পরে তারা এক ধরনের আনহেলদি লাইফ লিড করেন, সমাজে মর্যাদার সাথে বসবাস করতে পারেন না, তারা চিকিৎসার অভাবে ভুগেন, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা ভালো শিক্ষক পাবো না। শিক্ষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মেধাবীরা এ পেশায় আসতে আগ্রহ হারাবেন বলে শঙ্কা তাদের। কৃষ্ট হবে না। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বছর পর মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে সার্কিট হাউস মাঠের সমাবেশস্থলে দলে জড়ো হন নেতাকর্মীরা। বিভিন্ন ব্যানার নিয়ে স্লোগান দেন তারা। অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। 11টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয় মাঠ। সম্মেলনের 2 পর্ব অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশনে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে গাজীপুরে রেল লাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। সকালে কালিয়াকৈরে উপজেলার হাইটেক রেল স্টেশনের সামনের রেল লাইন অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি নামের পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে, তবে তাদের এই নাম পছন্দ হয়নি। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করতে হবে। সময় সংবাদে আরও থাকছে। জার্মানির পার্লামেন্ট নির্বাচনে জয়ী রক্ষণশীল গণতান্ত্রিক দল সিডিইউ ভরাডুবির পর পরাজয় মেনে নিলেন চ্যান্সেলর ওলাফ শলজ। আবারও জোট সরকার গঠনের সম্ভাবনা। এবার বাণিজ্যের সংবাদ। অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। এ সময় অর্থনীতিকে শক্তিশালী করতে রফতানি বহুমুখীকরণ ও শ্রমিকদের দক্ষতা বাড়ানোর গুরুত্ব দেন বাণিজ্য উপদেষ্টা। পোশাক শিল্প নির্ভর রফতানি বাজার এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশকে চাপে ফেলতে পারে বলেও আলোচনায় উঠে আসে। ভাড়া কমানো ও আলুর ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে বগুড়ার শাহজাহানপুরে বিক্ষোভ মিছিল করছে কৃষকরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। বগুড়ার শাহজাহানপুরের জামাদার পুকুর বন্দরে নাটোর বগুড়া যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে, সেখানে কৃষকরা এবারের যে হিমাগারে আলু সংরক্ষণের জন্য অতিরিক্ত ভাড়া রাখা হয়েছে তার দাম বৃদ্ধির প্রতিবাদে কিন্তু বিক্ষোভ করছেন। কৃষকরা বলছেন, গতবারে কিন্তু তারা এই হিমাগারে প্রতি কেজি আলু 5 টাকায় সংরক্ষণ করেছিলেন। এবারে কোন রকমের বিদ্যুৎ বিল বা শ্রমিকের দাম না বাড়লেও অযৌক্তিকভাবে হিমাগার কর্তৃপক্ষ সেটি কেজিতে 8 টাকা করে করেছে। এর পাশাপাশি কিন্তু কৃষকরা আরেকটি দাবি করছেন, উপজেলা প্রশাসন এবং এই যে পুলিশের বিরুদ্ধে, সেটি হচ্ছে যে বারবার তারা অভিযোগ জানালেও যারা বিভিন্ন সময়ে এই এলাকার আশেপাশে হাট ইজারা না দিয়ে থাকে, সেই হাট ইজারা কর্তৃপক্ষ ও কৃষকের জমিতে গিয়ে বা রাস্তায় আটকিয়ে কৃষকদের কাছ থেকে জোরপূর্বক বস্তা প্রতি 20 থেকে 25 টাকা করে চাঁদা আদায় করে থাকে। এই নিয়ে তারা একাধিকবার স্থানীয় পুলিশকে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি বলে আমাদেরকে জানিয়েছেন। মূলত এরই প্রতিবাদে আজকে নাটোর বগুড়া যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে, সেই মহাসড়ক আটকিয়ে এখন থেকে 1 ঘন্টা আগে থেকে কৃষকরা তাদের প্রতিবাদ জানিয়ে আসছেন। এবং আমরা দেখেছি যে তারা কিছুক্ষণ আগেও যেই আঞ্চলিক মহাসড়কটি রয়েছে সেখানে তারা অবরোধ করে বিক্ষোভ করছিলেন এবং কিছুক্ষণ আগে তারা অবরোধ ছেড়ে দিলেও এখনো মহাসড়কের একপাশে দাঁড়িয়ে তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু তারা প্রদর্শন করছেন। এবং তারা বলছেন, দ্রুত সময়ের মধ্যে হিমাগারের যে দাম বৃদ্ধি করা হয়েছে আলুর কেজি প্রতি সংরক্ষণের জন্য, সেটির দাম যদি আবারও আগের মতো সীমিত আকারে না নিয়ে আসা হয়, তাহলে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচি দিবেন। পাশাপাশি তারা কোনো ধরনের চাঁদা দিতে পারবেন না বলে জানিয়েছেন। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দেখছেন সময় সংবাদ। জার্মানির পার্লামেন্ট নির্বাচনে জয়ী দেশটির রক্ষণশীল গণতান্ত্রিক দল সিডিইউ। সব মিলিয়ে দেশটির পার্লামেন্টে 630টি আসনের মধ্যে সর্বোচ্চ 209টি আসনে জয় পেয়েছে সিডিইউ এবং সিএসইউ।
দ্বিতীয় সর্বোচ্চ 149টি আসনে ডানপন্থী দল এএফডি মাত্র 119 আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন এসপিডি। পরাজয়ের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন বর্তমান জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। বিজয়ী দল সিডিইউ ও সিএসইউ এর সঙ্গে এসপিডি ও গ্রিন দল কিংবা বিএসভি এর মধ্যে জোটের সম্ভাবনা থাকলেও চরম রক্ষণশীল দল এএফডির সঙ্গে জোট বাঁধতে নারাজ জার্মানির নতুন সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। দেখছেন সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টাইগারদের মুখোমুখি হওয়ার আগে উজ্জীবিত কিউইরা। তাদের নিশানায় লাল সবুজের 3 নয়া সেনানী রিশাদ, জাকির, রানা। তবে সেটা নিয়ে একেবারেই ভাবনা নেই ফিল সিমন্সের। নিজের ব্যাটারদের ওপর পূর্ণ আস্থা ক্যারিবিয়ান বসের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 3টায়। রাওয়ালপিন্ডি থেকে নিয়ন মুহাইমিনের ম্যাচ প্রিভিউ। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে এসে এখন টিকে থাকার লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারে ব্যাকফুটে টাইগাররা। তাই তো শেষ অনুশীলন সেশনে মনোযোগী শান্ত মিরাজরা। স্বাভাবিকভাবেই মাঠে এসে আগে উইকেটের কাছে এগিয়ে গেলেন শান্ত। ব্যাটিং পজিশনে দাঁড়িয়ে দেখে নিলেন চারদিক। সম্ভবত কিভাবে রানে ফেরা যায় সেটাই ভাবছিলেন অধিনায়ক। যদিও কোচের কথা, কারো ফর্ম নিয়েই চিন্তিত নন তিনি, বরং নতুন ম্যাচে নতুন দিনে নতুন স্বপ্ন দেখালেন ক্যারিবিয়ান বস। আমি ব্যাটারদের নিয়ে ভাবছি না। এক ম্যাচে রান পেলেই পরিস্থিতি বদলে যাবে, আর এটা একটা নতুন ম্যাচ, নতুন দিন। এখানে অতীত প্রভাব ফেলবে না। রেকর্ড দিয়ে ম্যাচ জেতা যায় না, মাঠে খেলতে হবে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই হয়তো আলোচনাটা একটু বেশি। তার উপর ভেন্যু রাওয়ালপিন্ডি, যেখানে রান হয় দেদারসে, আর এ মাঠেই আবার স্বাগতিকদের বিপক্ষে আছে লাল সবুজের সুখস্মৃতি। সব মিলিয়ে আত্মবিশ্বাস তাই তুঙ্গে থাকার কথা শান্ত বাহিনীর। কোচও ইঙ্গিত দিলেন সেরকমই। এ মাঠে 300 করতে হবে, না হলে চেজ করতে হবে। ছেলেদের দুটো সামর্থ্যই আছে, আর নিউজিল্যান্ডের প্রস্তুতি হয়তো আমাদের চেয়ে একটু বেশি। তবে আমরা চেষ্টা করব এমন কিছু করার যাতে তাদের প্রস্তুতি কাজে না লাগে। সোজা কথা, আমাদের জিততে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জিতেছে কিউইরা। যদিও সে আসরের সঙ্গে মেগা ইভেন্টকে মেলাতে চান না স্যান্টনার। যে ফাইনাল জিতেছি তার সাথে এটার কোনো সম্পর্ক নেই, সেটা হয়ে গেছে, আর এটা করতে হবে। বাংলাদেশকে সমীহ না করলে তারা আমাদের চমকে দিতে পারে। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে 45 বার মুখোমুখি হয়েছে দুদল, যেখানে কিউইদের 33 জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে 11 বার। উইকেট এবং কন্ডিশন পক্ষে না পেলেও রাওয়ালপিন্ডির গ্যালারি যে আবার বাংলাদেশের পক্ষেই থাকবে সেটা কিন্তু হলফ করেই বলা যায়। এখন দেখার বিষয়, সেই অনুপ্রেরণা কাজে লাগিয়ে শান্তরা নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে পারেন কিনা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। এই ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়ের।